সময় থেমে থাকে না, মানুষের জীবনেও থেমে থাকে না। সময় চলে চলে নিরন্তরভাবে, কারো দিকে ফিরে তাকানো তার ইচ্ছে আকাঙ্ক্ষা কোনোটাই নেই। বেশ নিষ্ঠুর সে। মানুষের জীবনও সেই সময়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সদ্য জন্মেও শিশুটা বুঝতেও পারে না, কেমন তুড়ি মারার মতো সে বার্ধক্যে পৌঁছে যায়। মনে হয় এই না সেদিন জন্মালাম, মায়ের থেকে ছিন্ন করা হলো আমাকে, নাড়ি কাটা হলো আমার, আজ আমি শয্যাশায়ী। কিভাবে কেটে গেল এত দীর্ঘ সময়, এত দীর্ঘ জীবন। তখন তার নিজেকে মনে হয় কড়া রোদে ধান খেতে পানি জোগানো সেচ মেশিনের মতো। পানি জোগানোই যার কাজ, একলা তার জীবন। কৃষক আসেন যখন তখন, তার খানিক ভালো লাগে, তবে আবার সে একলা হয়ে যায়। তার কাজ একটাই, সেচ দাও, সেচ দাও, সেচ দাও। থেমে গেলে তাকে ফেলে দেওয়া হয়, নতুন সেচ মেশিন আসে। সুমনার স্থান হয়েছে আজিমপুর বস্তিতে। একটা মাস বেশ মিশ্র কেটেছে তার, কখনো কষ্ট, কখনো সুখ। ডিভোর্সের বন্দোবস্ত করেই চলে এসেছিল নরসিংদী রেল স্টেশন। দাঁড়িয়েছিল বেশ অনেকটা সময়। রেল লাইনের পাশে ফেলে রাখা ময়লাগুলোর উপরে বেশ কয়েকটা কাক উঠছিল। সামনে সুমনা তাকিয়েছিল সেদিকে একাধারে। পলকও পড়েনি তার, মস্তিষ্ক শূন্য হয়ে আছে। যার জন্য ঘর ছাড়লো, পরিবার ছাড়লো, যার খুশির জন্য সব সহ্য করলো, সে কি করে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলো? সুদর্শন ছেলেটা সাপের হাত থেকে বাঁচিয়েছিল বলে ছিল তাকে কত কত ওয়াদা করেছিল। সুমনার মনে পড়ে নির্জন পাহাড়ে এক গোধূলি লগ্নে দুর্বা ঘাসের ওপর প্রথম প্রণয় হয়েছিল তাদের। নিজেকে সঁপে দিয়েছিল বিশ্বাসঘাতকের হাতে, প্রতিটি প্রণয়ে কত শত ওয়াদা করেছিল। আর আজ হাতটা ছেড়ে দিল। আজ সুমনা একদম একা। তার অন্তর চিৎকার করে বলেছে, সে আমাকে ভালোবাসেনি। সুমনার ধ্যান ভেঙেছিল ট্রেনের তীব্র শব্দে। যন্ত্রের মতো উঠে বসেছিল ট্রেনে। কখন যেন ট্রেনটা চলতে শুরু করলো। রাত তখন কয়টা বাজে সুমনার খেয়াল নেই। ট্রেন থেমেছিল ঢাকা এয়ারপোর্টের পাশে রেলওয়ে স্টেশনে। রাতটা কেটেছিল সেখানে, তারপরের দিনটাও সেখানেই কাটলো। কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই মাথায় আসছিল না তার। রেল স্টেশনে বসে থাকতে থাকতে সুমনা অনুভব করে জীবন কোনো সিনেমা নয়, জীবন বড় যন্ত্রণা। ভাতের হোটেলে দুপুরে তীব্র ক্ষুধায় যখন ভাতের লোকমা মুখে তুলত, তখন মনে হতো, হায়, এটাই কি ভালোবাসার পরিণাম? জাবেদা নামক একজন মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি একটি সুপার শপে কাজ করে থাকে আজিমপুর বস্তিতে, ছোট্ট একটি টিনের ঘর নিয়ে। ওর যা ইনকাম তাতে ভালো একটা হোস্টেলে থাকা যায়, তবে বাড়িতে টাকা পাঠাতে হয়। বস্তিতে ছোট ঘরটা অল্প টাকায় পেয়েছিল। গত 2 বছর ধরে থাকে। সুমনার নিজের জীবনের গল্প শোনালো তাকে। জাবেদার মায়া হলো। সেই থেকে সুমনা বস্তিতে জাবেদার সাথে থাকছে। মেয়েটাকে তাকে সুপার শপে চাকরিও নিয়ে দিয়েছে। কৃতজ্ঞতায় চোখ ছলছল করে উঠছিল সুমনার। একটা ঠাঁই তো হোক সেটা বস্তিতে। কিছুদিন পর থেকে টিউশনি শুরু করবে সুমনা। রাতে টিউশনি করাবে। বস্তির কয়েকজন বাচ্চাকে সে পড়ায়, সেটা অবশ্য বিনামূল্যে। দিনগুলো এখন ভালোই কাটছে সুমনার। চা খারাপ হলে এখন আর কেউ হাতের মধ্যে গরম চা ঢেলে দেয় না। ছোট কোনো অপরাধের জন্য কেউ এখন গায়ে হাত তুলে না। দীর্ঘ সময় আদরের নামে কেউ ম্যারিটাল রেপ করে না। কারো মন নিজের মতো চলে, কারো মন জুগিয়ে চলার প্রয়োজনও হয় না। নিজের মতো চলে সুমনা। স্বাধীন জীবন বেশ আছে সুমনা। শপথ করেছে আর কখনো সংসার নামক রণক্ষেত্রে প্রবেশ করবে না। প্রিয়ঞ্জনা নাদিয়ার আচরণ স্বাভাবিক না। আমি আগেও তোমাকে বলেছি, ও আমার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, সাজগোজ করে আসে। মানুষ এত বেহায়া কি করে হয়? সে জানে আমি একজন বিবাহিত পুরুষ, তারপরও আমার কাছাকাছি আসার চেষ্টা করছে। 1 মাস আমি ওকে পড়াচ্ছি। কেবল চাচার কথা ভেবে আমি কিছু বলি না, নয়তো তুমি তো আমাকে চেনো, থাপড়ে দাঁত ফেলে দিতাম। অসভ্য একটা।
বেশ রেগে রয়েছে শাহবাজ। প্রিয়ঞ্জনা বেশ মজা পাচ্ছে। ও নিজের শাহকে চেনে, আল্লাহর পরে সবচেয়ে বেশি বিশ্বাসও করে। এতটুকু নিশ্চিত বলা যায়, এই মানুষটা তাকে কখনো ধোঁকা দেবে না। মুচকি হেসে প্রিয়ঞ্জনা শুধায়, ভালোই তো, পুতুলের মতো একটা মেয়ে আপনাকে পছন্দ করছে, আর আপনি রেগে যাচ্ছেন শাহ? কেন কেন রাগ কেন? শাহবাজ বেশ বুঝতে পারছে প্রিয়ঞ্জনা মজা নিচ্ছে, তাই না? বলে প্রিয়ঞ্জনাকে নিজের মাঝে আবদ্ধ করে ফেলে শাহবাজ। এলোমেলো ছন্না ছাড়া চুলগুলো কানে গুজে দিয়ে বলে, বেশ মজা পাচ্ছ তাই না? বসুন্ধরার কথা মনে নেই? নেই আবার? শুধু শুধু আপনি মেয়েটাকে অপমান করেছিলেন। শুধু শুধু প্রিয়ঞ্জনা আমার সাথে আঠার মতো লেগে থাকতো, তোমার সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যে বলতো। কত চেষ্টা করেছে আমাদের সম্পর্ক নষ্ট করার। বন্ধুত্ব তো শেষ করে দিয়েছি শাহ। এমন বন্ধু আমার চায় না, যে আমার স্বামীকে ছিনিয়ে নিতে চায়। এ জগৎ বড় স্বার্থপর প্রিয়ঞ্জনা, বড়ই স্বার্থপর। মন খারাপ হয়ে যায় শাহবাজের। আর মাত্র কিছুদিন, কোথায় পাবে এত টাকা? কোনো কুল কিনারা পাচ্ছে না শাহবাজ। প্রিয়ঞ্জনাকে বুঝতেও দিচ্ছে না। প্রিয়ঞ্জনা উঠে বসে, খোলা চুলগুলো খোপা করে বলে, পুকুর পাড়ে যাবেন না শাহ? চলো। অপরাহ। আশ্বিনের দুপুর গড়িয়ে চতুর্দিকে লোকজনের শোরগোল শোনা যাচ্ছে। তরুতে ঘেরা শতবর্ষী পুকুরের সিঁড়িতে বসে প্রিয়ঞ্জনা আর তার পাশে শাহ। আলো ছায় খেলা দেখা যাচ্ছে পুকুরের পানিতে। প্রিয়ঞ্জনা আনমনে হয়ে যায়। সে একটা জিনিস জানতে পেরেছে, কি করে শাহকে বলবে বুঝতে পারছে না, সাহস পাচ্ছে না। ঘরে মজা করলেও মনের ভেতর বেশ বড় একটি কথা চেপে রেখেছে প্রিয়ঞ্জনা। হুট করে কি যে হলো, শাহবাজকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখে প্রিয়ঞ্জনা। হু হু করে কেঁদে দেয়। ভ্যাবাচাকা খায় শাহবাজ। নিজের সামলে প্রশ্ন করে নিজেকে সামনে প্রশ্ন করে অর্ধাঙ্গিনীকে, কি হয়েছে ময়না পাখি? আমি কোনো দোষ করেছি? প্রিয়ঞ্জনা জবাব দেয় না, কান্না করে যায় কেবল। শাহ হতবিহ্বল হয়ে পড়ে, বারবার শোধায়, প্লিজ প্রিয়ঞ্জনা, কি হয়েছে বলো। কান্না করো না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। কি হয়েছে তোমার? সূর্য অস্ত যায়। প্রিয়ঞ্জনা নীরব হয়, আস্তে করে বলে, আপনি বোধহয় বাবা হতে চলেছেন শাহ। চাতক পাখি হা করে আকাশপানে চেয়ে থাকে, আর্তনাদ করে এক ফোঁটা বৃষ্টির জন্য। অনেক সময় দেখা যায় বৃষ্টির মৌসুম ছাড়াই শীতকালে অথবা অসময়ে আকাশে কোনো রকম মেঘ আন্ধার ছাড়াই হঠাৎ এক পশলা বৃষ্টি নামে। এরকম হঠাৎ বৃষ্টি হলে গ্রামের মুরব্বীরা বলেন, চাতক পাখির আর্তনাদ আর প্রার্থনায় মিকাইল ফেরেশতা বৃষ্টি দিতে বাধ্য হয়েছেন। সেই বিশ্বাস থেকে আগের দিনে গ্রাম বাংলায় চৈত্র বৈশাখে অনাবৃষ্টি আর খরা দেখা দিলে খড়কুটো দিয়ে প্রতীকী চাতক পাখি বা চাতক মূর্তি বানিয়ে সেটিকে খোলা মাঠে আকাশের দিকে অনেক উঁচু করে রাখা হতো। যাই হোক, সে এক ভিন্ন প্রসঙ্গ। তবে চাতক পাখি বৃষ্টি পেলে কতটা আনন্দিত হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানব মন অনেক সময় চাতক পাখির ন্যায় হয়ে ওঠে। নির্দিষ্ট একটি জিনিস পাওয়ার জন্য দিনের পর দিন আল্লাহর কাছে আকুল আবেদন করে। তারপর একদিন চাতক পাখির বৃষ্টির মতোই পেয়ে যায় সে জিনিস। মুখ ফুটে কখনো বলেনি, কিন্তু একটি সন্তান শাহবাজের নিকট সেই চাতক পাখির বৃষ্টির মতোই। পুরুষ মানুষের পুরুষত্বে সবচেয়ে বেশি আঘাত লাগে তখন, যখন তাকে মানুষ বাঝা হিসেবে অপবাদ দেয়। অপবাদ দিয়ে বলে, তুমি বাচ্চা দিতে অক্ষম, তুমি বাঝা। ভরা মজলিসে যখন প্রিয়ঞ্জনার মা তাকে এই অপবাদ দিয়েছিল, আত্মসম্মানে বড্ড লেগেছিল তার। সূর্য ডুবে যাওয়ার পর মুহূর্তে প্রিয়ঞ্জনা যখন বলল, আপনি বোধহয় বাবা হতে চলেছেন শাহ, সেই হতে ঠাটা পড়া মানুষের ন্যায় বসে আছে শাহবাজ। প্রিয়ঞ্জনা তার বুকের মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। বারংবার জিজ্ঞেস করছিল, আপনি খুশি হননি তাই না শাহ? শাহবাজ কোনো জবাব দেয়নি। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে তার পাগলিনী। অন্ধকার হয়ে আসছে চতুর্দিকে। মাগরিবের আজান দিয়ে দিয়েছে কিছুক্ষণ পূর্বে। মসজিদে যেতে হবে, শুকরিয়া আদায় করতে হবে,
তবে ছোট বাচ্চার মতো ঘুমিয়ে থাকা আদরণীকে জাগানোর ইচ্ছে তার হচ্ছে না। আলতো করে কোলে তুলে নেয় তাকে। মেয়েটা কিছুই খায় না, একদম শোলার মতো পাতলা যেন। তীব্র আবেগে একখানা ভালোবাসার পরশ এঁকে দেয় প্রিয়ঞ্জনার কপালে। পা বাড়ায় বাড়ির পথে। নিজের নিজের ঘরের বারান্দায় বসেছিল নাদিয়া। নিচতলায় ঘর হলেও প্রশস্ত বারান্দা আছে এই বাড়িতে। সন্ধ্যে নাস্তা আর চা বানিয়ে বসেছিল সে বারান্দায়। গেট খোলার শব্দে সেদিকে তাকায়। হলদে টিমটিমে লাইটের আলোয় নিজের প্রিয় মানুষটার কোলে প্রিয় মানুষের প্রিয় মানুষ কি নিশ্চিতে ঘুমিয়ে আছে। নাদিয়া এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। এ যাতনা সহ্য করা দেয়। কেন সে ভুল মানুষকে মন দিল? জ্বলে যাচ্ছে অন্তর। নাদিয়া তীব্র আক্রোশে ঘরে ছুটে যায়। বারান্দার দরজা লাগায় উচ্চ শব্দে। নীরবতায় সে শব্দ বিকট শোনায়। শাহবাজ অবাক হয়। শব্দের উৎস ধরতে পারে না অবশ্য। প্রিয়ঞ্জনা গভীর ঘুম ভাঙেনি তার। নিজেদের চন্দ্রবিলাস নামক স্বপ্নের কুঠিরে প্রবেশ করে শাহ। অতি যত্নে অর্ধাঙ্গিনীকে শুইয়ে দেয় খাটে। উঠতে নিলে দেখে বুকের কাছটায় সফেদ শার্টটা আঁকড়ে ধরে আছে তার প্রিয়ঞ্জনা। ছাড়িয়ে নেয় সে। টুপি নিয়ে বেরিয়ে পড়ে মসজিদের উদ্দেশ্যে। আজ অনেক খুশি শাহ, অনেক খুশি। কেউ ভাসে পদ্ম জলে, কেউ পুরে অঙ্গারে। জ্বলন্ত অঙ্গারে পড়লে কেমন যন্ত্রণা হয় প্রাপ্তি জানে না। তবে যেরকম জীবন অতিবাহিত করছে তা হয়তো সেই যন্ত্রণার চাইতেও অধিক। একটু আগেই চা ভালো হয়নি বলে তার হাতে গরম চা ঢেলেছে ফাহিম। প্রাপ্তি বারান্দায় উদাসী হয়ে বসে আছে। এই বারান্দায় বসলে শহরের অনেকটুকু দেখা যায়। অন্ধকারে ঢেকে গেছে শহর। জল জল করে জ্বলছে বাতি। প্রাপ্তি দেখত তার ভাই প্রীতম এই কাজ করত। সুমনা ভাবি কতটা করত তাদের পরিবারের জন্য। প্রাপ্তির মাঝে মধ্যে মনে হতো সুমনা আর তার ভাবি না, সুমনা বাড়ির কাজের মহিলা। প্রীতম ভাইরা তো লাঞ্ছনা সয়েও পড়ে থাকতো তাদের বাসায়। প্রাপ্তি কখনো প্রতিবাদ করেনি। প্রীতি করত, আর প্রিয়া আপা করত। সে দেখেও না দেখার ভান করত। এমন কতদিন গিয়েছে ভাবির বিরুদ্ধে ভাইকে উস্কে দিত সে। আর ভাই মারত সুমনা ভাবিকে। এমন করত প্রাপ্তি মায়ের কথায়। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই পৃথিবীতে কেউই অপরকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে পারে না। ভুগতে হয় তাকে, চরম মূল্য দিতে হয়। ফপিমা ডাকত প্রাপ্তি। বছরে একবার হয়তো প্রাপ্তিদের বাসায় যেতেন। কত আদর করতেন। এই একটা মাস সেই ফুপিমারই অন্য রূপ দেখেছে প্রাপ্তি। একজন মানুষের এত খারাপ রূপ থাকতে পারে? পান থেকে চুন খসলেও প্রাপ্তিকে সেটার চরম মূল্য দিতে হয়। সেই ভয়াবহ রাতের পর প্রতিটি রাতই এমন কেটেছে তার। মাকে বলার চেষ্টা করেছিল। মা এক ধমক দিয়ে থামিয়ে দিয়েছে তাকে। স্বামী স্ত্রীর গোপন কথা অপরকে জানানো উচিত নয়। মা কঠোরভাবে তাকে এ কথা বলে দিয়েছে। সে লাজ লজ্জার মাথা খেয়ে অস্ত্রসিক্ত কণ্ঠে বলেছিল, মা, আমি অনেক ব্যথা পেয়েছি। উনি আমার সাথে খুবই জঘন্য আচরণ করেন। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো আমাকে। চুপ বেয়াদব মেয়ে, আরেকবার এসব কথা মুখ দিয়ে বের করলে খবর আছে তোমার। আর একটা কথাও মাকে বলেনি প্রাপ্তি। এতটা অসহায় লাগে নিজেকে। 4 দিন পর ফাহিম এবং তার মা আমেরিকা চলে যাবেন। প্রাপ্তি থাকবে তার বাবা বাড়ি। যাওয়ার কিছুদিন পর প্রাপ্তিকে আমেরিকা নেওয়া হবে প্রথমে, পরে নেওয়া হবে প্রীতমকে। ড্রয়িং রুমে বসে হেসে হেসে এমনই প্রীতমকে বলছিল ফাহিম, প্রাপ্তি, বারান্দায় তুমি? চোখের পানি মুছে উঠে দাঁড়ায় প্রাপ্তি। ডাকার সাথে সাথে সামনে না গেলে শাস্তি পেতে হবে তাকে। জি বলুন। ওয়ার্ড্রপ থেকে লাল শাড়ি বের করে ফাহিম প্রাপ্তির সামনে এনে তার হাতে দেয়। মুখে বলে, আমার 2 জন বন্ধু আসবে কিছুক্ষণ পর। আমাকে যেভাবে খুশি করো তাদেরও সেভাবে খুশি করবে। প্রাপ্তি ছোট মানুষ, জটিল কথা বুঝতে বেশ সময় লাগে তার। সুধায়, মানে? অমনি গালে শক্ত করে চেপে ধরে ফাহিম। হুঙ্কার ছেড়ে বলে, ঢং করিস, বুঝিস না? শুতে হবে তাদের সাথে। ওরা আমার ভালো বন্ধু, বুঝেছিস? প্রাপ্তি অবাক হয়, হতভাগ হয়। যাতনা জড়ানো কণ্ঠে বলে,
আমি পারবো না। এবারে গালে দানবীয় চর পড়ে। ফাহিম চিৎকার করে বলে, তোর ভাইয়ের কাছ থেকে তোকে আমি টাকা দিয়ে কিনেছি। তোর ভাই তোকে বিক্রি করে দিয়েছে আমার কাছে, জুয়া খেলে। শোরের বাচ্চা, তোর হারামি ভাই টাকা আর বিদেশ যাওয়ার লোভে সামলাতে পারেনি। আমি যা বলবো তাই তোকে করতে হবে। নিজের ভাইয়ের নামে এমন সব কথা শুনে বিস্ময়ে ফাহিমের পানে তাকিয়ে থাকে প্রাপ্তি। মানুষ অনেক সময় তার আশেপাশের ঘটনা মানতে পারে না, মনে হয় এটা তার আমার তন্দ্রার জগৎ। তন্দ্রায় আছি আমি। ধারণা করা যায় নিখুঁত এই অনুভূতিটি সম্পর্কে সমগ্র মানুষ জাতি জ্ঞাত। জীবনের কোনো না কোনো এক সময় এরূপ অনুভূতি গিলতে হয়েছে সকলকেই। যদি না হয়ে থাকে তবে অদূর ভবিষ্যতে অনুভূতিটি অনুভব করার জন্য সম্ভাবনা প্রায় শতভাগই বলা চলে। কিছুক্ষণ পূর্বেও এমন অনুভূতি হচ্ছিল প্রাপ্তির। তার সাথে যা ঘটেছে তা সে কখনোই মানতে পারবে না, কিন্তু তাও ঘটনাটাই ঘটেছে। সময় নামক স্রোতে সেই ঘটনাটি স্থান দখল করে নিয়েছে। প্রাপ্তি স্থির, ক্লান্ত, ব্যথায় জর্জরিত শরীরটা নিয়ে বিছানায় শুয়ে আছে। অর্ধনগ্ন শরীরটা ঢাকা সাদা পাতলা একটি নকশি কাঁথা দ্বারা। ফাহিম কোনো মজা করছিল না। সে বর্বর জানোয়ারের মতো তার প্রমাণ সে দিয়েছে। তার দুজন বন্ধু সৌরভ এবং হেমন্ত এসেছিল রাত 8টার দিকে। তাদের নাস্তা দিতে হয়েছে প্রাপ্তিকে। শাশুড়ি বাড়ি নেই, কাজের লোকও নেই। সে বেশ রাত পর্যন্ত 3জন মিলে মদ পান করেছে। হাসি ঠাট্টার পাশাপাশি টেলিভিশনে চলেছে অশ্লীল নীল ছবি। প্রাপ্তি শোবার ঘরে এক কোণে বসেছিল। ভয়ে তার প্রাণ ওষ্ঠাগত, নিজের সম্ভ্রম হারিয়ে ফেলার ভীতিতে হৃৎপিণ্ডও যেন স্থির হয়ে আসছিল। ভয়ে প্রাপ্তির মনে হচ্ছিল সে মারা যাবে। অবশ্য হাতেই বোধহয় ভালো হতো, তাতেই বোধহয় ভালো হতো। ঘড়ির সময় যখন 10টা, ঘরে প্রবেশ করে মাতাল এক যুবক, অপরিচিত নয়, বিয়েতে এসেছিল। ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। উচ্চ শব্দে হিন্দি গান বাজতে শুরু করলো। লোকটা যত কাছে আসছিল তত কুঁকড়ে যাচ্ছিল প্রাপ্তি। তারপর বহু চিৎকার, কান্না প্রাপ্তিকে রক্ষা করতে পারেনি। অপবিত্র স্পর্শ গ্রাস করে তাকে। কেমন আচ্ছন্ন হয়ে গিয়েছিল প্রাপ্তি। কি যে ঘটল তার কাছে কিছুই স্মরণে নেই। এই পৈশাসিক বর্বরতা থামে অনেক রাতে। শরীর তথা মনের তীক্ষ্ণ ঘা একেবারেই সহ্য করা যাচ্ছিল না। বহু কষ্টে উঠে বাথরুমে ছুটে যায় প্রাপ্তি। চিৎকার করে কেঁদে ওঠে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার আঘাত করে নিজের দুগালে। চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে চায় যেন। ঠান্ডা বিশুদ্ধ জলের ফোঁটা শরীরে পড়া মাত্রই কামড়ে ওঠে। ঘষে ঘষে সকল অপবিত্রতা দূর করায় মত্ত হয়ে ওঠে ছোট এই কিশোরী। এক সময় বসে পড়ে বাথরুমের দেয়াল ঘেঁষে নিচে। পানির নিচে কতক্ষণ ছিল কে জানে। চোখ লাল হয়ে ওঠে তার। উঠে দাঁড়িয়ে গায়ে বস্ত্র জড়িয়ে নেয়। বাইরে বেরিয়ে চুপচাপ খাটে শুয়ে পড়ে ঘুমের ভান ধরে। ঘরে প্রবেশ করে মোবাইলটা বেডের পাশে টেবিলে রেখে বাথরুমে চলে যায় ফাহিম। মোবাইল হাতে নেয় প্রাপ্তি। নরসিংদী থানার নাম্বার তার মুখস্থ। মানুষের সুপ্ত মন বলে একটি জিনিস আছে। সুপ্ত মনে বেশ সুপ্ত ইচ্ছে থাকে। অনেক সময় মস্তিষ্কের অজান্তে শরীর সেই সুপ্ত ইচ্ছায় সাড়া দেয়। মায়ের নাম্বারে কল দেয় প্রাপ্তি। থানার নাম্বার না উঠিয়ে তার হাত মায়ের নাম্বারে কল দিয়েছে। মা নামক মানুষটাকে প্রাপ্তি অনেক ভালোবাসে। একেবারে মানে ওটা সে। ছোটবেলা থেকে মা বলতে অজ্ঞান। বাথরুমে পানির শব্দ হচ্ছে, রিং হচ্ছে ফোনে। হাত কাঁপছে প্রাপ্তির। ফাহিম দেখে ফেললে বিপদ। সে কি বারান্দায় ঢুকে দরজা বন্ধ করে দেবে? ভাবতে ভাবতে কল রিসিভ হয়। মায়ের গলা। ফাহিম বাবা। মা, আমি প্রাপ্তি। তোমার ভাবিরে নিয়ে হাসপাতালে আমরা। মাঝরাতে ব্যথা উঠছে। ফাহিম আর ভাবিরে নিয়ে আসো প্রাইম হাসপাতালে, সিজার হইতেছে। মা, আমার জরুরি কথা আছে তোমার সাথে। ফাহিম আমার সাথে খুব খারাপ কাজ করেছে। প্রাপ্তি, সবসময় সব ভালো লাগে না। স্বামী স্ত্রীতে সম্পর্ক হবে এটা স্বাভাবিক। তোমাকে না ওই দিন বোঝালাম। এখন ফোন রাখো। না, তুমি শুনবে না তাহলে?
বাবাকে ফোন দাও। ফাহিম বাথরুম থেকে বেরিয়ে এলো। প্রাপ্তির কাছ থেকে এক প্রকার মোবাইলটি কেড়ে নিয়ে কথা শেষ করলো। তারপর গলা চেপে ধরল প্রাপ্তির। ভয়ঙ্কর গলায় বলল, সাহস বেড়ে গেছে তোর? এত কিছুর পর সাহসটা কোথা থেকে আসে? প্রাপ্তির মুখে কোনো রাও নেই। ফাহিম তখন প্রাপ্তির সামনে ভিডিও ধরে, প্রাপ্তিরই ভিডিও, সেই ভয়ঙ্কর সময়টার ভিডিও। তাকে স্পষ্ট বোঝা যাচ্ছে, পুরুষটাকে বোঝা যাচ্ছে না। যতটা সাহস সঞ্চয় করেছিল তা যেন নিমিষেই মিলিয়ে গেল। হতভাগ হয়ে চোখ বন্ধ করে নিল প্রাপ্তি। নিজেকে নর্দমা মনে হচ্ছে। ফাহিম হাসিতে ফেটে পড়ে। ভিডিওর দিকে তাকিয়ে বলে, কাকপক্ষীও যদি এই ঘটনা টের পায় তাহলে ভিডিও ভাইরাল করতে আমি সেকেন্ডও ভাববো না। বিছানা থেকে নেমে ফ্লোরে গিয়ে ঘুমা, তুই অপবিত্র। ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দিল সে। প্রাপ্তির চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। মানসিক চাপ নিতে নিতে ক্লান্ত সে আর পারছিল না। শাহবাজ পাগল হয়ে গিয়েছে। প্রিয়জনের ধারণা শাহবাজ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের আক্রান্ত হয়েছে। এই সমস্যা আক্রান্ত ব্যক্তিরা একই কাজ বারবার করেন এবং একই কথা বারবার বলেন। শাহবাজ তাই করছে। তাকে সে বিছানা থেকে নামতে দিচ্ছে না। একটু পর পর এসে বলছে, বিছানা থেকে নেমে ফ্লোরে হাঁটলে বেবির ক্ষতি হবে। এমন আজগুবি কথা প্রিয়ঞ্জনা কখনোই শোনেনি। সকাল থেকে সব কাজ চৌধুরী সাহেব নিজ হাতেই করেছেন। ভাতের মার গালতে গিয়ে তিনি হাতে ছ্যাঁকা খেয়েছেন। প্রিয়ঞ্জনা উঠতে চেয়েছিল। তিনি তড়িৎ গতিতে এসে গদগদ সরে উক্ত কথাটি আওড়ে আবার চলে গিয়েছেন। প্রিয়ঞ্জনা রীতিমতো বিরক্ত লাগছে এখন। সে কটমট করে বলে, আপনি কি আজকে কলেজে যাবেন না? আজকে ছুটি নিয়েছি, করলা ভাজতে ভাজতে উত্তর দিল শাহবাজ। প্রিয়ঞ্জনাকে বিচলিত দেখালো। এই লোক তাকে অতি যত্নে অত্যাচার করবে, যা অত্যন্ত ভয়াবহ অত্যাচার। বিছানায় পা ঝুলিয়ে বসে সে। কিছুক্ষণ পরে ঘামে ভেজা শাহবাজ চৌধুরী কাজ শেষে প্রিয়ঞ্জনার পায়ের কাছে ফ্লোরে এসে বসেন। মাথা রাখেন কোলে। প্রিয়ঞ্জনা মাথায় হাত বুলিয়ে দেয় শাহবাজের। আস্তে আস্তে অনুভব করে পেটের কাজটা ভিজে যাচ্ছে। শাহ, আপনি কাঁদছেন? জবাব দেয় না শাহবাজ। প্রীতম শাহ এতিম শাহ ছোটবেলা থেকে অনাদর অবহেলায় বড় হয়েছে। মা নিজের সংসারে ব্যস্ত আর বাবা তার সংসারে। ছোট শাহের কথা কেউ ভাবেনি। ছাত্র অবস্থায় থাকাকালীন সময়টাও বেশ কঠিন ছিল। তারপর তো কত চড়াই উতরাই আসলো জীবনে। প্রতিষ্ঠিত হলো, লাখ লাখ টাকা কামালো। আবার জীবনে বেশ বড় এক ধাক্কা। এভাবেই কি তার জীবন কাটবে? ভীষণ অসহায় লাগছে। ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। শাহবাজ না পারছে চিৎকার করতে আর না পারছে সহ্য করতে। চোখ দিয়ে অনর্গল অশ্রু গড়িয়ে পড়ছে তার। প্রিয়ঞ্জনা শাহবাজের মুখ তুলে কপালে চুমু খায়। এরপর সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দেয়। কপালে লেপ্টে থাকা অশ্রু নিজ হাতে মুছে দেয়। গভীর কণ্ঠে শ্বাস উধায়। আমার এত কষ্ট কেন হচ্ছে প্রিয়ঞ্জনা? কষ্ট হচ্ছে না হিংসে হচ্ছে? আপনার আদরে ভাগ বসানোর মানুষ আসছে যে তাই। ভারী পরিস্থিতি কিঞ্চিত হালকা হয়। শাহবাজ কিছুটা ঠিক হয়। আমার কি এত সুখ সইবে প্রিয়ঞ্জনা? আমার সন্তানকে আমি সত্যি ছুঁয়ে দেখতে পারবো? শাহবাজের কণ্ঠে উৎকণ্ঠা। শাহবাজের ডান গালে আলতো করে হাত রাখে প্রিয়ঞ্জনা। আল্লাহর উপর ভরসা রাখুন শাহ, একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা পরীক্ষা দিচ্ছি, ধৈর্যের পরীক্ষা। বিকেলে নাদিয়া আসে ছাদে। তার গোলাপ গাছগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে কিছুক্ষণ। প্রিয়ঞ্জনাকে বেতের চেয়ারে বসে বই পড়তে দেখে সে এগিয়ে আসে খোলা বারান্দায়। হাসি মুখে জিজ্ঞেস করে, প্রিয়া কেমন আছেন? বসতে পারি? প্রিয়ঞ্জনার সাথে বেশ ভাব জমানোর চেষ্টা করে নাদিয়া। বসো, তোমার স্যার একটু পরেই পড়াতে যেত। তা জানি, আপনার সাথে গল্প করতে আসলাম। কি বই পড়ছেন? আকাশ জোড়া মেঘ। কার লেখা? হুমায়ুন আহমেদ স্যারের। ওহ। শাহবাজকে অনেক বলে প্রিয়ঞ্জনা বাইরে এসে বসেছে। ট্রেতে করে চা নিয়ে বারান্দায় আসে শাহবাজ। নাদিয়াকে দেখে মেজাজ বিগড়ে যায় তার। কই ভেবেছিল বইয়ের সাথে বসে এই সুন্দর অপরাহ কাটাবে?
তার চেহারাটাও দখল করে নিয়েছে আপদটা। স্যার, আপনি চা বানাতে পারেন? ভালো তো। দুধ চা বানিয়েছেন? অনিচ্ছা সত্ত্বেও শাহ উত্তর দেয়, হ্যাঁ, আমার দুধ চা খুব পছন্দ। এমনভাবে বলল নাদিয়া। শাহবাজ বুঝল এই মেয়ে চা না খেয়ে আজ উঠবে না। খুব জেদি নাদিয়া। আদরে আদরে বাবা মা তাকে বাদুর বানাচ্ছে। আমার চাটা নাদিয়াকে দিয়ে দিন শাহ, আমার চা খেতে ইচ্ছে করছে না। নাদিয়াকে 1 কাপ চা দেয় শাহবাজ। নাদিয়া না করেনি। প্রিয়ঞ্জনার বেতের চেয়ারের পাশে দাঁড়ায় শাহবাজ। 1 চুমুক চা খেয়ে কাপটা প্রিয়ঞ্জনার সামনে ধরে। প্রিয়ঞ্জনা ফিরে তাকালে বলে, খাও। প্রিয়ঞ্জনা খায়। আশেপাশে কে আছে না আছে তা যেন পরোয়া নাই করল না শাহবাজ। সেই পুরনো জেদি শাহ। 1 কাপ চায়ে ক্লান্ত অপরাহে ভালোবাসার বিনিময় হলো। অদৃশ্য সুর, একটি গানের কিছু লাইন শায়ের মনে বাজছে, তবু স্পষ্ট শুনতে পাচ্ছে প্রিয়ঞ্জনা। হয়তো টেলিপ্যাথি। প্রিয়ঞ্জনা, 1 কাপ চাই, আমি তোমাকে চাই। ডাইনি ও ভাইয়ে, আমি তোমাকে চাই। দেখো না, দেখায় আমি তোমাকে চাই। না বলা কথায় আমি তোমাকে চাই।